উপন্যাস রূপা, হুমায়ুন আহমেদ। তৃতীয় পর্ব। রূপা ছবি আঁকতে বসছে। রূপা ছবি আঁকতে বসেছে। জলরঙের ছবি আঁকার আয়োজন অনেক। পেপারে ট্রিটমেন্ট দিয়ে আয়োজনের শুরু। বাথটাবে হ্যান্ডমেড পেপার ভেজানো হয়েছে। ভেজা কাগজ রোদে খানিকটা শুকিয়ে রঙের প্রথম ওয়াশ দিতে হবে। জলরং ছবির বিষয়বস্তু আগেভাগে ঠিক করা কঠিন। ছবি তার নিজের প্রাণে এগিয়ে চলে। তারপরেও রূপা ঠিক করে রেখেছে তার ছবির মূল বিষয় হবে জানালা। জানালা দিয়ে ঘরে রোদ ঢুকছে, এরকম ছবি। ছবির নাম রোদ কিংবা রোদ। রোদের আলাদা কোনো ইংরেজি প্রতিশব্দ নেই। রোদ হচ্ছে সনশেইন, একইভাবে জোছনা মনশেইন। কবি সাহিত্যিকরা নতুন নতুন শব্দ তৈরি করে। ইংরেজি ভাষার কেউ রোদ এবং জোছনার কোনো প্রতিশব্দ কেন করলেন না ভাবতে ভাবতে রূপা একটা শব্দ নিজেই তৈরি করল। রোদ হলো সুড। তার ছবির নাম সুড। কেউ যদি জিজ্ঞেস করে সুড কি, সে বলবে রোদ। একইভাবে জোছনা হলো মুভি। রূপা ডিকশনারি খুলল, হয়তো দেখা যাবে সুড বলে কোনো শব্দ আছে। Oxford Advanced Learners Dictionary Sub Mu। কাজেই ছবির নাম সুড রাখা যেতে পারে। আফা খালুজান আসছে, সাথে একটা মাইয়া নিয়ে আসছে। মাইয়াটারে দেখা মনে হয় দোয়াইতের কালি দিয়া সিনান কইরা আসছে। এমন কালা মাইয়া আমি বাপের জন্মে দেখি নাই। মা কালিও এই মাইয়ার কাছে ফর্সা। রূপা উঠে দাঁড়াল। বাথটাবে কাগজ আরও কিছুক্ষণ ভিজলেও ক্ষতি হবে না। এই মুহূর্তে তার ইচ্ছা করছে বাবার ব্যস্ত মুখ দেখতে। বাবা যেখানেই যান মাইক্রোবাস ভর্তি জিনিসপত্র নিয়ে আসেন। কলার কাদি, মানকচু, মাটির হাঁড়িতে জিয়াল মাছ। একবার দুটা রাজহাঁস নিয়ে এসেছিলেন। ছাড়া পেয়েই দুটা হাঁসের একটা ছুটে এসে রূপার হাঁটুতে ঠোকর দিয়েছিল। রূপা বারান্দায় এসে দাঁড়াল। হারুন ব্যস্ত ভঙ্গিতে জিনিসপত্র নামাচ্ছে। একটু দূরে কাপড়ের পুটলি হাতে 10-11 বছরের এক বালিকা। বালিকার গাত্রবর্ণ ঘন কালো। তার মুখ গোলাকার, এতি গোল যে দেখে মনে হয় কাটা কম্পাস দিয়ে আঁকা। গোলাকার মুখের সঙ্গে মিলিয়ে বড় বড় গোল চোখ। গোল চোখে আপনাতেই বিস্ময় ভাব চলে আসে। বালিকার চোখে বিস্ময় নেই, বিষণ্ণতা আছে। হারুন রূপার দিকে তাকিয়ে বললেন, হ্যালো ইয়াং লেডি। রূপা বলল, হ্যালো ওল্ড বাবা। এই কি তোমার ঘড়িকন্যা? হারুন বললেন, ইয়েচ। জীবন্ত ঘড়ি নিয়ে চলে এসেছ? হু। ঘরের টুকটাক কাজ করবে, স্কুলে ভর্তি করিয়ে দেব, পড়াশোনা করবে। না দিয়ে করবে কি? একবেলা খাওয়া জুটে তো 2 বেলা জুটে না, এমন অবস্থা। আমি যখন বললাম মেয়েটাকে আমার কাছে দিয়ে দাও, তারা মনে হলো আকাশের চাঁদ হাতে পেয়েছে। মেয়েটাকে কাছে ডেকে 2-একটা কথা বল। ঘড়ির সময় জিজ্ঞেস কর। ওর ভয়টা কাটিয়ে দে। সে ভয় পাচ্ছে না বাবা। ভয় অবশ্যই পাচ্ছে। বস্তি থেকে উঠে আসা মেয়ে, প্রথম ঢাকা শহরে এসেছে। ভয় পাবে না মানে? নাম মদিনা, তাই না বাবা? হু। বাবা মা ডাকে লতি। নাম মদিন, বাবা মা লতি ডাকবে কেন? আমি জানব কিভাবে? আমাদের বাড়িতে তার স্ট্যাটাস কি? কাজের মেয়ে। তার স্ট্যাটাস হচ্ছে এ গিফটেড চাইল্ড। হারুন গলা উঁচিয়ে ডাকলেন, লতি এদিকে আজ, তোমার আপার সঙ্গে পরিচয় করিয়ে দে। মদিনা এগিয়ে এল। তার আশার মধ্যে কোনো জোরতা নেই। রূপার আবার মনে হলো নতুন পরিবেশে এসে মেয়েটা মোটেই ভয় পাচ্ছে না। ভয় না পেলেও কৌতূহল থাকবে। মেয়েটার চোখে কৌতূহলও নেই। হারুন বললেন, লতি, রাজকন্যার মতো যে মেয়েটাকে দেখছ সে হচ্ছে আমার মেয়ে। তার কথা তোমাকে বলেছি, ছবি আঁকি। আমার মেয়ের নাম রূপা, তাকে তুমি আপা ডাকবে। রূপা বলল, মদিনা এসো আমার সঙ্গে, আমি জরুরি কিছু কাজ করছি। কাজ করতে করতে গল্প করব। মদিনা মেঝেতে মাথা নিচু করে বসেছে, আর চোখে রূপার কাজ দেখছে। রূপা বাথটাব থেকে ভেজা কাগজ মেঝেতে বিছিয়ে দিল। কিছুক্ষণ এক দৃষ্টিতে মদিনার দিকে তাকিয়ে থাকল। মদিনাও চোখ তুলে তাকাল। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। রূপা বলল, নতুন জায়গায় এসে তোমার কি ভয় লাগছে? মদিনা মুখে কিছু বলল না, তবে মাথা নেড়ে জানালো তার ভয় লাগছে। রূপা বলল, ভয় লাগার কিছু নেই। আমার বাবা অত্যন্ত ভালো মানুষ। ভাল মানুষের ছেলেমেয়েরাও ভালো মানুষ হোক। আমিও ভালো মেয়ে। মদিনা বলল, আপনি যে ভালো মেয়ে আমি জানি। রূপা বলল, কিভাবে জান? মদিনা জবাব দিল না। রূপা বলল, এ বাড়িতে তোমার প্রধান কাজ কি হবে জান? তোমার প্রধান কাজ হবে আমাকে সাহায্য করা। কাগজ পানিতে ভেজানো, শুকানো, বোর্ডে কাগজ বসিয়ে টেপ লাগানো, রঙের টিউবের মুখ বন্ধ করা, ব্রাশ পরিষ্কার করা। আমি কি করি দেখবে, দেখে দেখে শিখবে। মদিনা ঘাড় কাত করে জানালো সে শিখবে। ক্লাস 5 পাস করছি। খুব ভালো। এখন তুমি একটা কাজ কর, তোমার এই মুহূর্তে কি কি লাগবে একটা কাগজে লিখে আমার কাছে দাও, আমি আনিয়ে দেব। একই সঙ্গে তোমার হাতের লেখারও একটা পরীক্ষা হবে। আমার কিছু লাগবে না? অবশ্যই লাগবে। তুমি খালি পায়ে এসেছ। তোমার এক জোড়া স্যান্ডেল লাগবে, টুথপেস্ট, ব্রাশ লাগবে, মুখে মাখার ক্রিম লাগবে, নারিকেল তেল লাগবে, সাবান, তোয়ালে লাগবে।
মদিনা হাসল। রূপা লক্ষ্য করল মেয়েটার হাসি অস্বাভাবিক সুন্দর। বেশিরভাগ মানুষ যখন হাসে শুধু তাদের ঠোঁট হাসে, চোখ হাসে না। এই মেয়েটার ঠোঁট এবং চোখ একসঙ্গে হাসছে। আফা, একটা কথা বলবো? আপনার এই বাড়িতে ভূত আছে, তাই নাকি? জি। খারাপ ভূত? ভূতের ভালো খারাপ আছে? হু। তুমি কি ভূতটাকে দেখতে পাচ্ছি? হু। ঘরের কোনায় খাড়ায়া আপনার দিকে তাকায়া ছিল, এখন নাই। রূপা হাতের কাজ বন্ধ করে কিছুক্ষণ মদিনার দিকে তাকিয়ে বলল, মদিনা শোনো, ভূত, প্রেত, রাক্ষস খোক্কস এইসব পৃথিবীতে নেই। মানুষ কল্পনা করতে ভালোবাসে বলে এইসব কল্পনা করে। তুমি এখন মলিনার কাছে যা, মলিনা দেখিয়ে দেবে তুমি কোথায় থাকবে। তোমাকে যে লিস্ট করতে বলেছি লিস্টটা করবে। মলিনাকে বলো আমাকে 1 কাপ চা বানিয়ে দিতে। তুমি কি চা বানাতে পারো? না। মলিনার কাছ থেকে শিখে নেবে কিভাবে চা বানাতে হয়। পারবে না? পার। রূপা মদিনার দিকে তাকিয়ে হঠাৎ অন্য রকম গলায় বলল, আমার চোখের দিকে তাকিয়ে থেকে বলো কয়টা বাজে। মদিনা বলল, বলতে পারো না। বাবা বলছিল জিজ্ঞাস করা মাত্র তুমি সময় বল। সব সময় পারি না, মাঝে মাঝে পারি। আচ্ছা যা। মদিনা উঠে দাঁড়াল, নিচু গলায় বলল, আফা, ভূতটা আবার আসছে, ওই যে কোনায় খাড়ায়া আছে। রূপা বলল, ভূত ভূতের মতো দাঁড়িয়ে থাকুক, তোমাকে যা করতে বলেছি কর। দুপুরে খেতে বসে হারুন বললেন, ওই ছেলে রাশেদ না ফাশেদ কি যেন নাম, সে কি তার জিনিসপত্র নিয়ে গেছে? রূপা বলল, না। কতদিন হলো গেছে? 3 দিন 2 রাত। টেলিফোনে কোনো খোঁজ খবর করেছে? না। হারুন বিস্মিত হয়ে বললেন, আশ্চর্য তো। রূপা বলল, আশ্চর্যের কিছু নেই, উনি ইচ্ছা করেই এটা করছে, আমার উপর মানসিক চাপ দেওয়ার চেষ্টা। জিনিসপত্র ফেলে রেখে মেন্টাল প্রেসার। তোকে মেন্টাল প্রেসার সে কেন দিবে? তুই তার কে? আমি তার কেউ না। তিনি আমার উপর মানসিক চাপ কেন দেবেন তা জানি না। হয়তো তিনি এক ধরনের খেলা খেলছেন। কিছু মানুষ আছে আশেপাশের মানুষদের নিয়ে খেলতে পছন্দ করে, যেমন তুমি। তুমি জীবন্ত ঘড়ি নিয়ে চলে এসেছ, এটা তোমার খেলার একটা অংশ। তাকে নিয়ে এসেছ তোমার সব আগ্রহের সমাপ্তি। তোর জ্ঞান তো বেশি হয়ে যাচ্ছে। কিছুদিন পর তোকে আর রূপা ডাকা যাবে না, ডাকতে হবে জ্ঞান রূপ। জ্ঞান রূপা নাম আমার পছন্দ হয়েছে বাবা, থ্যাংক এর। ওই ছেলেকে খুঁজে বের করতে হবে। আমার নেক্সট প্রজেক্ট অপারেশন রাশেদ কিংবা ফাশেদ খান। রূপা বললে, ঢাকা শহরে 1 কোটি মানুষ বাস করে। কেউ যদি 1 কোটি মানুষের মধ্যে লুকিয়ে থাকতে চায়, সে সারা জীবন লুকিয়ে থাকতে পারবে। হারুন বললেন, কোনো বুদ্ধিমান লোক চেষ্টা করলে খুঁজে বের করতে পারবে। রূপা বলল, বাবা, তুমি বুদ্ধিমান মানুষ না, তুমি পারবে না। আমি বুদ্ধিমান না? না। যে কবিতায় ইতিহাসের বই লেখে সে বুদ্ধিমান না। হারুন কঠিন গলায় বললেন, আমি গাধা মানব? রূপা বলল, বাবা, তুমি রেগে যাক। আমি তাকে কিভাবে খুঁজে বের করব? ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেব, শিরোনাম হবে রাশেদ কিংবা ফাশেদ তোমাকে খুঁজছি। রূপা বলল, বারবার রাশেদ কিংবা ফাশেদ বলবে না, তার নাম রাশেদ। এখন বলো তার ছবি কোথায় পাবে? থানায় ডায়েরি করার, পুলিশ ছবি জোগাড় করবে। তোমার কি ধারণা ডায়েরি করানোর সঙ্গে সঙ্গে থানার সব পুলিশ হাতে রাশেদ সাহেবের ছবি নিয়ে তাকে খুঁজতে বের হয়ে যাবে? হারুন বললেন, আচ্ছা যা, তাকে খুঁজে পাওয়া যাবে না এটা মানলাম। আমি যে একজন গাধা মানব সেটাও মানলাম। হারুন কিছু বলতে যাচ্ছিলেন, তখন হন্তদন্ত হয়ে মলিনা ঢুকল। তার হাতে রূপার মোবাইল ফোন। সে মলিনা বলল, আফা, আম্মা টেলিফোন করছে। রূপার মা টেলিফোন করলেই মলিনার মধ্যে অস্বাভাবিক ব্যস্ততা দেখা যায়। রূপা বলল, মাকে বলো আমি ভাত খাচ্ছি, এখন টেলিফোন ধরব না। তোমাকে আগেও বলেছি খাওয়ার সময় আমাকে টেলিফোন দিবে না। হারুন বললেন, তুই যে কাজটা করলি তা অভদ্রতা এবং অসভ্যতা। বাইরের কেউ টেলিফোন করেনি, তোর মা টেলিফোন করেছে, নিশ্চয়ই জরুরি কোনো কথা। রূপা বলল, যে কোনো কথা জরুরি ভাবলেই জরুরি, না ভাবলেই জরুরি না। এটা কার কথা? জ্ঞান রূপার কথা। হারুন রাগী গলায় বললেন, এইসব বাণীগুলি তুই একটা খাতায় লিখে ফেল, আমি নিজ খরচে ছাপিয়ে দেব। 21শে ফেব্রুয়ারি বইমেলায় বের হবে। বিয়ের নাম হবে কথামিত। লেখিকা জ্ঞান রূপ। রেগে রেগে কথা বলছো কেন বাবা? তুই তোর মার সঙ্গে অভদ্রতা করেছিস দেখে রাগ উঠেছে। সন্তানরা মা বাবার সঙ্গে অদ্রতা করবে এটা আমার পছন্দ না। রূপা বলল, বাবা মা অকারণে আমার উপর রাগ করবে এটাও আমার পছন্দ না। কাজেই এখন অপছন্দে অপছন্দে কাটাকাটি। রূপার মার নাম শায়লা খান, বাংলা সাহিত্যে M.A, তিনি স্কুল শিক্ষক, বাবার 5 ছেলেমেয়ের সর্বশেষ জন। তরুণী বয়সে অসম্ভব রূপবতী ছিলেন, এখনও সেই রূপ ধরে রেখেছে। হারুনের ধারণা এখন শায়লা আগের চেয়েও রূপবতী। যতই দিন যাচ্ছে ততই নাকি তার রূপ বাড়ছে। রূপার যখন 7 বছর বয়স, তখন এক ঝড় বৃষ্টির রাতে তিনি রূপার ঘরে ঢুকলেন। নরম গলায় বললেন, ভয় লাগছে নাকি মা? রূপা বলল, হ্যাঁ।
শায়লা বললেন, ভয় লাগারই কথা, মনে হচ্ছে কাছেই কোথাও বাজ পড়ছে। রূপা বলল, আজ রাতে তুমি আমার সঙ্গে ঘুমাবে? শায়লা বললেন, হ্যাঁ। রূপার আনন্দের সীমা রইল না। রূপার ঘরটা সুন্দর করে সাজানো, ফ্যানের হুক থেকে একটা দোলনা ঝুলে। রূপার খাটটা কুষ্টিয়ার এক জমিদার বাড়ি থেকে কেনা। খাটের চারদিকে আয়না বসানো, খাটে বসলেই আয়নায় অনেকগুলি রূপ দেখা যায়। কিন্তু রূপা তার ঘরে রাতে একা ঘুমুতে তার খুবই ভয় লাগে। আকবরের মা কাজের বুয়া মেঝেতে বিছানা করে রূপার সঙ্গেই ঘুমায়, তারপরেও রূপার ভয় যায় না। শুধু মা পাশে থাকলে তার ভয় লাগে না। রাতের খাবার শেষ করে শায়লা রূপার সঙ্গে ঘুমুতে এলে। রূপা মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার আর ভয় লাগছে না মা। শায়লা বললেন, খুব ভালো। রূপা বলল, মা গল্প বল। শায়লা বললেন, গল্প না, আজ রাতে তোমার সঙ্গে জরুরি কিছু কথা বলি, মন দিয়ে শোন। রূপা বলল, আচ্ছা, শুধু যখন বজ্রপাত হবে তখন মন দিয়ে শুনতে পারবো না। শায়লা বললেন, জরুরি কথাটা হচ্ছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমাকে ঠিক করতে হবে, তুমি আমার সঙ্গে যাবে নাকি তোমার বাবার সঙ্গে থাকবে। তুমি কোথায় যাবে? সেখানের এক কলেজে আমি চাকরি পেয়েছি, অ্যাবে আমার সঙ্গে। রূপা বলল, হু না, স্পষ্ট করে বলো আমি তোমার সঙ্গে যাব। রূপা কি বলল বুঝা গেল না। সেই সময় প্রচণ্ড বজ্রপাত হল। শায়লা বললেন, এখন কি কবিতা বলে তোমাকে ঘুম পাড়াবো? রূপা বলল, হু। শায়লা রূপার মাথায় হাত বুলাতে বুলাতে কবিতা শুরু করলেন। শোক মায়েরা সন্তানদের ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়ান। শায়লা কবিতা আবৃত্তি করেন। একটি কবিতাই আবৃত্তি করেন, দিনের আলো নিবে এল সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে, চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে, রঙের উপর রোগ। মন্দিরেতে কাসর ঘণ্টা বাজল ঠোঁ ঠোঁ। পরের অংশ রূপার কাছে অস্পষ্ট। রূপা দেখল এক সন্ধেবেলা তার মা ব্যাগ স্যুটকেস নিয়ে চলে যাবার প্রস্তুতি নিচ্ছে। যদিও তিনি বলেছেন চিটাগাং যাবেন, আসলে তিনি থাকবেন ঢাকাতে। আকবরের মা বুয়া রূপাকে আড়ালে ডেকে নিয়ে বলল, তোমার বাপমার ছাড়াছাড়ি হয়েছে। রূপা বলল, ছাড়াছাড়ি কি? ছাড়াছাড়ি হইল তালাক। তার আর তালাক হয়েছে। তালাক কি? তোমার মা অন্য এক লোকরে হাঙ্গা বইছে, ও তো কিছু বলতে পারবো না, তোমার কপাল ভাঙছে। পুরো বিষয়টা হারুন মেয়েকে ব্যাখ্যা করলেন, সুন্দর করেই ব্যাখ্যা করলেন। তিনি মেয়েকে বললেন, তোমাদের ক্লাসে এমন কেউ কি আছে যাকে তুমি সহ্য করতে পার না, দেখলেই রাগ লাগে? রূপা বলল, আছে সুমি নাম। সে কি করে? পেন্সিল দিয়ে আমাকে খোঁচা দেয়। একদিন আমার স্যান্ডেলে থুথু দিয়েছিল, আমার অঙ্ক বইয়ের পাতা ছিঁড়েছে। সুমি অন্য সেকশনে চলে গেলে ভালো হয় না? খুব ভালো হয় বাবা, তোমার মার সঙ্গে আমার এই অবস্থা হয়েছে। তোমার মা চলে গেছেন অন্য সেকশনে। মা তো তোমাকে পেন্সিল দিয়ে খোঁচা দেয় না, বড়রা পেন্সিলে খোঁচা দেয় না, আমিও দে। খোঁচাখুচি করতে করতে দুইজনই ক্লান্ত। তোমার মা কথার খোঁচা দেন। তোমার মা অনেক বেশি ক্লান্ত বলেই এখন অন্য এক ভালো মানুষকে বিয়ে করেছে, বুঝেছ? তোমার মা চাচ্ছেন তুমি তাদের সঙ্গে গিয়ে থাক, আমিও তাই চাচ্ছি। তোমার বয়স খুব কম, এই বয়সের ছেলে মেয়েদের জন্যে মায়ের আদর দরকার। মা তুমি কি যাবে তোমার মার সঙ্গে? রূপা বলল, না। হারুন বললেন, তোমার জন্যে যা ভালো তাই তোমার করা উচিত। তোমার জন্যে ভালো হলো তোমার মার সঙ্গে থাক। আমি প্রতি সপ্তাহে তোমাকে দেখতে যাব, খেলনা চকলেট এইসব নিয়ে যাব। আমি মার সঙ্গে থাকব না, তোমার সঙ্গে থাকব। রূপা, তুমি তোমার মায়ের মতোই জেদি হত, আমি তোমার সঙ্গে থাকব। আচ্ছা যাও, আমার সঙ্গে থাকবে। একটু বড় হও, দেখবে কত ধানে কত চাল। আমি কথার খোঁচা দিতে শুরু করব, তুমি পালাবার পথ পাবে না। শায়লা মেয়েকে নিজের কাছে রাখার অনেক চেষ্টা করেছিলেন, কোনো লাভ হয়নি। রূপী তার মাকে টেলিফোন করল। শায়লা বললেন, তোর খবর কি? রূপা বলল, ভালো, জরুরি একটা বিষয় নিয়ে তোর সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। কথাটা তোর বাবার বিষয়। সে আশেপাশে নাই তো? না। তোর বাবা ইদানিং খুব বিরক্ত করছে। কি করছে? মাছ পাঠাচ্ছে, তরিতরকারি পাঠাচ্ছে, টেলিফোনে খোঁজখবর করছে। ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না, টগরের বাবার কাছেও না। টগরের বাবা অতিমাত্রায় ভদ্র, সে কখনো কিছু বলবে না, কিন্তু সে যে বিরক্ত হচ্ছে তা বোঝা যাচ্ছে। এই মাসের 1-2 তারিখ সে কি করেছে তা কি জানিস? জানি না, আমাকে দামি একটা শাড়ি পাঠিয়েছে। 1-2 তারিখ তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, এই উপলক্ষে শাড়ি। এখন ব্যাপারটা আমার জন্যে কতটা অস্বস্তিকর বুঝতে পারছিস? যে বিয়ের অস্তিত্বই নেই সেই বিয়ের দিন আবার কি? ঠিক বলেছ মা। তারের বাবা আমাকে বলল, তুমি তোমার প্রথম হাজব্যান্ডকে নিয়ে কোনো একটা রেস্টুরেন্টে ডিনার করে এসো, ঘন্টা 2 স্মৃতি রোমন কর, ভদ্রলোককে কিছু সময় দা। ভদ্রলোক তোমার হাত ধরতে চাইলে হাত ধরতে দা, তিনি তোমাকে মিস করে। কি রকম বিব্রতকর অবস্থা বুঝতে পারছিস? পারছি। তুই কি তোর বাবাকে বিষয়টা বুঝিয়ে বলতে পারবি?
পারবো, তবে বলবো না। বলবি না কেন? কারণ সমস্যাটা তোমার, আমার না। তোমার সমস্যা তুমি সমাধান করবে। বাবাকে টেলিফোন করে বলবে স্টপ দিস ননসেন্স। মা টেলিফোন রাখলাম। রূপী ফোনের লাইন কেটে দিই। হারুন তখনই মেয়ের পাশে এসে দাঁড়ালেন, আগ্রহ নিয়ে বললেন, এতক্ষণ তুই কি তোর মার সঙ্গে কথা বলছিলি? রূপা বলল, হ্যাঁ। কি বলল তোর মা? আমি ভালো আছি, তুমি কেমন আছে, এই জাতীয় কথাবার্তাকে বলে হাবিজাবি মেয়ে। আর কিছু বলেনি? না। আমার বিষয়ে তোর মা কিছু বলেছে? না। আজ একটা বিশেষ দিন তো, আমি ভাবলাম এই বিষয়ে তোকে কিছু বলল কি না। বিশেষ দিনটা কি? তোর মার সঙ্গে আজ আমার প্রথম দেখা হয়। তোমাদের তো আর প্রেমের বিয়ে না, প্রথম দেখাটা এত ইম্পর্টেন্ট কেন হবে? হারুন লজ্জিত গলায় বললেন, তোর মাকে দেখে বাসায় ফিরে বিরাট এক কবিতা লিখেছিলাম। বয়স কম ছিল, খানিকটা বোকাও ছিলাম। পুরো কবিতাটা আমার মুখস্থ আছে, শুনবি? রূপা বলল, না, শুনব না। তুমি ছাদে চলে যাও, নিজের মনে কবিতা আবৃত্তি করতে থাক। ছাদে অনেক গাছপালা আছে, তারা তোমার কবিতা শুনে মজা পাবে। বাবা প্লিজ, 4 লাইন শোন। 4 লাইন কবিতায় তোর তেমন কোনো ক্ষতি হবার কথা না। রূপা হতাশ গলায় বলল, শোনা। হারুন সঙ্গে সঙ্গে আবৃত্তি শুরু করলেন। তাকে আনন্দে অভিভূত হতে দেখা গেল। রূপা ছোট্ট নিঃশ্বাস ফেলল। আশায়ের কলি ছিল সময় সন্ধ্যা, চারদিক শুনসান, জীবন বন্ধা। গিয়েছিলাম মালিবাগ বাড়ি নম্বর 7, কিছু সময় কাটালাম, হয়ে গেল রাত। আমার এক বন্ধু নাম সুমন বলল সে আজ তুমি থাকে কিছুক্ষণ, শায়লা নামে এক মেয়ে ওই বাড়িতে থাকে, দেখবে তার শান্ত মুখ কোনো এক ফাঁকে। রূপা বলল, 4 লাইন বলার কথা, তুমি দেখি ফেরদৌসির শাহনামা শুরু করেছে। হারুন বন্ধ করলেন না, আগ্রহ এবং আনন্দ নিয়ে আবৃত্তি করতে লাগলেন। সুমনের কথা সত্য, মিথ্যা মোটেই নয়। শায়লার সঙ্গে আমার হলো পরিচয়।